এক ঘরে এক নারী ছিল যে কথা বলতে পারে কিন্তু বলে কম, আর এক মগ্ন পুরুষ যে বলতে চায় কিন্তু পারে কম। সঙ্গে প্রাথমিক পর্যায়ের একদল হোমোসেপিয়েন্স, শেষ পর্যায়ের কিছু হোমো নিয়ান্দারথাল, আর সচল সবল প্রকৃতি তো আছেই সাথে। সব মিলিয়ে কেমন ছিল সেই প্রাগৈতিহাসিক সমাজ, কেমন ছিল তাদের জীবন জগৎ আর স্বীকার অস্বীকার, কেমন করেই বা তারা প্রস্তুত করেছিল ভবিষ্যতে আমাদের এগিয়ে চলার শক্তি হতে। এসবের গল্পই শোনা যায় সরব কথায়। শুধু সরব কথা না, এমনই সরব কথা, রূপকথা, ইতিহাস আরো নানা বিষয়ের গল্প আমরা তুলে ধরি পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা। পাঠক সমাবেশ পাঠকের গল্পে আমি যেমনটি বলছিলাম যে সরব কথা, রূপকথা আরো নানা বিষয় আমরা তুলে ধরি, বইয়ের সামগ্রিক তথ্য তুলে ধরি, এবং আমরা বলি যে পাঠক সমাবেশে এই সময়ে অর্থাৎ বইমেলার যে আজ নবম দিন, এই নবম দিনে আসলে বইমেলার সার্বিক চিত্রটি কেমন। পাঠক সমাবেশ প্যাভিলিয়নের মধ্যে কিন্তু ভিড় বাড়ছে, কারণ আমি যেটি বলি যে কর্মব্যস্ত দিনে সবাই আসলে যার যার অফিস থেকে বাড়ি ফিরতে যাওয়ার সময় কিন্তু বইমেলা হয়ে যায়। এ কারণে বিকেল 3টায় বইমেলার দরজা খুলে দিলেও সন্ধ্যার পর থেকে কিন্তু বইমেলা জমতে শুরু করে। আমি অবশ্যই আপনাদের গল্প শোনাবো, তবে তার আগে আমি একটু পাঠকদের গল্পে যেতে চাই যে পাঠকরা আসলে এই মুহূর্তে যারা পাঠক সমাবেশে আছেন তারা আসলে কি কি বই দেখছেন বা কি চিন্তা করছেন। আমি দেখতে পাচ্ছি যে পাঠকরা বই দেখছেন ঘুরে ঘুরে, কারণ পাঠক সমাবেশের প্যাভিলিয়নটি এমনভাবে আসলে নান্দনিকতায় সাজানো থাকে যে সবাই দাঁড়িয়ে বই দেখতে থাকে। আমি একটি তরুণীর দল দেখছি যারা বই দেখছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। বইমেলায় কি আজকেই প্রথম এলেন? হ্যাঁ, আজকে প্রথম এসেছি। কি কি বই দেখা হলো এবার? বই মানে কি মনে হচ্ছে বইমেলায় এসে? এখনো তো পুরোপুরি দেখা শেষ করিনি, যতটুকু দেখেছি তার মধ্যে এমন না যে গত বছর বা তার বছরগুলো থেকে এটা যে ব্যতিক্রম খুব এরকম কিছু মনে হচ্ছে না। ব্যতিক্রম বলতে জুলাই বিপ্লবের উপর বেশ কিছু নতুন বই দেখতে পাচ্ছি, আর মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং দেশের ইতিহাস সংক্রান্ত বই এবার মনে হয় একটু বেশি স্টলগুলোতে স্থান পেয়েছে। এছাড়া বাকিগুলো তো গত বছরের মতোই মোটামুটি। এই আচ্ছা, এই যে বন্ধুরা মিলে দেখছিলাম যে পাঠক সমাবেশে বই দেখছেন, কি বইয়ের প্রতি আগ্রহ হলো, এবং একটি বই নিয়ে আপনারা সবাই কথা বলছিলেন আমি দেখলাম, সেই বইটি নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, বই দেখছিলাম হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে সতীনাথ ভাদুরীর বই দেখছিলাম। বইয়ের কাভার আমাদের বেশ পছন্দের, বইগুলো আমরা আগেও পড়েছি, কিন্তু বইয়ের কাভারের জন্য মানে মনে হচ্ছে যে কিনি বইটা, যদিও আগে পড়া হয়েছে, তো কভার যেহেতু অ্যাট্রাকটিভ যেন মনে হচ্ছে যে বই দুটা কিনে নিয়ে চলে যায়। এইটুকু, এটা নিয়ে আপনারা বন্ধুরা আলাপ করছেন, এবং আমি আপনাকে একটি অফারের কথা জানিয়ে রাখি। পাঠক সমাবেশ কিন্তু যে বইগুলো আমাদের পড়া, আপনিও বলছিলেন, সেই বইগুলো নান্দনিকভাবে এই ক্লাসিক সিরিজের বইগুলো 100টি বই কিন্তু পাঠক সমাবেশে আসবে, এবং আপনি মাত্র যদি 30,000 টাকা দিলেই কিন্তু আপনি এই বইগুলো পেয়ে যাবেন, এবং এটা 6টি কিস্তিতে দেওয়া যাবে। আর আপনি যদি একটি বইও কিনতে চান সেটা তো আছেই, সেটিও আপনি নিতে পারবেন। এবং আপনি যেটি বলছিলেন যে এই ক্লাসিক সিরিজের বইগুলোই কিন্তু পাঠক সমাবেশ মানে নান্দনিকতার সাথে নিয়ে এসেছে। 30,000 টাকা তো বিগ অ্যামাউন্ট ফর মি রাইট নাও, বাট হ্যাঁ, যখন হচ্ছে ওরকম একটা সিচুয়েশন তৈরি হবে তখন ইচ্ছা আছে যে এরকম নান্দনিক ভাবে উপস্থাপিত হওয়ার কারণে বই সবগুলো আমি নিয়ে যাবো। আপাতত আপনি যেটি নিতে চান সেটি আপনি ঘরে নিয়ে যেতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে মানুষ যে বইগুলো তাদের পড়া চিরাচরিত যে বইগুলো, ক্লাসিক সিরিজের যে বইগুলো, সেই বইগুলো কিন্তু পাঠক সমাবেশ নতুনভাবে এবার বইমেলায় নিয়ে এসেছে, এবং তাদের এটি একটি অভিনব প্রয়াস। এবং এই প্রয়াসে কিন্তু আমরা দেখি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গেল বেশ কিছুদিন ধরেই এটি বেস্ট সেলারের তালিকায় রয়েছে। আপনি দেখছেন আমাটির ভেপু এর আগে পড়া হয়েছে? না, তেমন ভাবে পড়া হয়নি। এখন কি বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, বই একটা এই যে আমার হারানো, আমি এটা নেওয়ার ইচ্ছা আছে, করে দেখি। তারপর আমার হারানো আমিতে কৌতূহল হলো কেন? কৌতূহল মানে নিজেকে হারিয়ে ফেলেছেন এই কারণে? এরকমই কোনো কিছু আর কি। এখন তো নিজেকে খুঁজে পাওয়াই সবচেয়ে কঠিন, এ কারণে আপনি আমার হারানো আমি নিয়ে যেতে চাচ্ছেন। নিশ্চয়ই আপনি বইটি পড়ে দেখবেন। বইটি একটি মনস্তাত্ত্বিক বই,
হয়তো আপনি সংগ্রহে রাখবেন। আমি যেটি বলি যে পাঠক সমাবেশে বসে কিন্তু শুধু বই দেখা যায় তাই না, আপনি গলা ভিজিয়ে নিতে পারবেন। দারুণ রবীন্দ্রসঙ্গীত আছে এবং পাঠক সমাবেশে যারা প্রতিনিয়ত যারা এই বইয়ের সাথে জড়িত, যারা বই বিকিকিনির সাথে জড়িত, আমি তাদের গল্প একটু শুনতে চাই। কারণ সপ্তাহ পেরিয়ে গেছে, তারা যদি বলে যে আসলে পাঠকদের কিসে আগ্রহ সেটি একটু আমরা জানবো। আমি একটু দেখি, সবাই আসলে ব্যস্ত, বইয়ের সাথে যারা কাজ করছেন তারা সবাই ব্যস্ত। আমি একটু কথা বলতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ ব্যস্ত, তবু একটু জানতে চাই যে এই যে অনেকেই কিন্তু আমি যেটি দেখতে পাচ্ছি ক্লাসিক সিরিজের বইগুলো বেশ দেখছে, বিশেষ করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি। সপ্তাহ পেরিয়ে গেল, একটু যদি বলেন যে আসলে কি বয়সী পাঠকদের আগ্রহটা বেশি বইয়ের প্রতি এবং কোন ধরনের বইগুলো বেশি বিকিকিনির গল্প জমে? চিরায়ত যে বইগুলা, এটা সব বয়সের মানুষেরই বা পাঠকদের আগ্রহ অনেক বেশি। যেমন আপনি ছোট বলেন, মাঝারি বলেন বা মধ্যবয়স্ক বলেন, সবাই নিচ্ছে চিরায়ত যে বইগুলো আছে। তারপরে আমাদের তো আসলে বিষয়ভিত্তিক বই, আমরা বিষয়ভিত্তিক বই যারা কাস্টমার আমাদের আছেন তারা সব বিষয়ের বই নিচ্ছে। আমাদের আলাদা আলাদা বিষয় আছে, শিক্ষা, সাহিত্য, সমাজ, তারপরে ইতিহাস, সব বই নিচ্ছে কাস্টমার। মেলার আজ 9 দিন শেষ হতে চলল, তো বলবো বেচাকেনা মোটামুটি ভালোই। আমরা আরও আশা করছি যে পাঠক আরও আসুক। আমরা চাই পাঠক আরও এসে বই দেখুক, তারা না কেনে না কিনুক, কিন্তু বই দেখুক, আমাদের বই থেকে তারা অনুপ্রাণিত হোক এবং বই দেখে তারা বুঝুক যে না, আসলে পাঠক সমাবেশ যে বইগুলা বের করছে এগুলো এক একটা আলাদা ভিন্ন ভিন্ন আঙ্গিকের বিষয় এবং এই বিষয়গুলো তাদের জানা উচিত এবং জেনে বুঝে তারপরে তারা কিনুক। আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি যে তারা দেখে তারপরে বই কিনুক। এই প্যাভিলিয়নটা কিন্তু এমন ভাবে সাজানো, মানুষ কিন্তু এসে বই পড়ছে, প্রথমেই কিন্তু খানিকটা পড়ে নিচ্ছে, তারপরে সিদ্ধান্ত নিচ্ছে। আর শুরুর দিকে তো আসলে আমরা দেখি প্রথম 1-2 সপ্তাহ তো আসলে তারা তালিকা মিলায়, পরের দিকে আসলে বিকিকিনি গল্পটা জমে ওঠে। ওই জন্য আর কি পাঠক আরো আসবে, আমরা সেই আশায় আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরাও প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা পাঠকের গল্প ছিলাম, এর মধ্যে নীল চলে এসেছে। আমি নীলের সাথে একটু কথা বলতে চাই। নীল, আমি শুরুটাই শুরু করেছিলাম স্বরূপ কথা দিয়ে, যে স্বরূপ কথা, রূপকথা, আরো নানা কথা আমি শোনাতে চাই পাঠক সমাবেশের এই গল্পের আমাদের যে আয়োজন সেটিতে, এবং আমি ছিলাম পাঠকের গল্পে। এবং ক্লাসিক সিরিজের যে বইগুলো নীল, তার প্রতি আমি পাঠকদের বেশ আগ্রহ দেখছি, বইগুলো পড়া, কিন্তু তারা বলছেন যে বইগুলোর যে কাভার, যে নান্দনিকতা, তারা সেটি সাজিয়ে রাখতে চাচ্ছে। তো আমার মনে হয় যে অনেক কথাই তুমি বলে ফেলেছো, আমি যখন ছিলাম না, এবং আমি নিশ্চয়ই সেই কথাগুলো একটু মিস করি নাই, কারণ আমি ফেসবুকে দেখছিলাম, কারণ এটি চ্যানেল 24 এর ফেসবুক পেজে কিন্তু এই মুহূর্তে সরাসরি সবাই দেখতে পাচ্ছে। এবং আপনারা দেখছেন, আরো একবার বলে রাখি, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনারা দেখছেন পাঠক সমাবেশ পাঠকের গল্প, এবং সেই গল্পে আমরা দুজন আছি, আমরা দুজনা পাঠক, এবং আমরা পাঠক হয়ে কিন্তু পাঠকের সাথে কথা বলি, মাঝে মাঝে আমাদের সাথে লেখকও থাকেন, তাদের সাথে আমাদের আড্ডা চলে। এবং এই মুহূর্তে সূচনা আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদের নামগুলো একটু বলে দিতে চাই। আমাদের সাথে আছেন নুরুন নকিব, আজিজুল হাকিম, আমাদের সাথে আছেন আজিজুল হাকিম। আসলে নীল কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণেও নেটওয়ার্ক, মানে এখানে তো ভিড়টা বেড়ে যায়, সবার নাম দেখা যায় না। এবং যারা যারা যুক্ত হয়েছেন, যারা যারা কমেন্টস করছেন এবং যারা যারা দেখছেন, তাদের সবাইকে পাঠক সমাবেশ পাঠকের গল্প থেকে 1 পৃষ্ঠা ভালোবাসা, 1 বই ভালোবাসা। অবশ্যই। এবং আমি আরেকটি কথা প্রতিদিন যেটা বলি সূচনা, সেটি হচ্ছে যে পাঠক সমাবেশ তো প্রতিদিনই আসলে নতুন নতুন বই নিয়ে আসছে, এবং সেই নতুন বইয়ের তালিকা আমরা পাঠকের কাছে তুলে ধরছি প্রতিদিনই, যে কোন দিন কোন বইটি পাঠকের পছন্দের তালিকায় ছিল এবং পাঠক সে বইটি বগল দাবা করে ঘরে নিয়ে গেছে। এবং সেই জায়গায় আজকে হচ্ছে 9 তারিখ, আমরা গতকালের কথা যদি বলি, কারণ আজকে এখনো কিন্তু শেষ হয়নি সময়, আমরা গতকালের কথা যদি বলি, তাহলে গতকাল যে বইটি একটি কবিতার বই, মানে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় ছিল গতকাল, কবিতা এখন মানুষ পছন্দ করছে। আমরা কিন্তু বিগত বছরগুলোতে দেখেছি যে কবিতার প্রতি মানুষের আগ্রহ তুলনামূলক কম, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কবিতার বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এবং এই যে অনেক সময় আমরা বলি না যে মানে প্রজন্ম মানে
বই পছন্দ করে না, আবার কবিতা পছন্দ করলেও ভালোবাসার কবিতা পছন্দ করছে, প্রেমের কবিতা পছন্দ করছে, হ্যাঁ, বা ফেসবুকে একটা ছোট্ট স্ট্যাটাস দিতে হবে সেটার কারণে ওইভাবে কোনো কবিতা বাছাই করছে। কিন্তু দেখো এই যে পাঠক সমাবেশ যেটা বলছে যে কবিতার বইটা আসলে সর্বাধিক বিক্রিত হয়েছে গতকাল, সেটি হচ্ছে 1000 বছরের বাংলা কবিতা। এবং নীল, এই যে 1000 বছরের বাংলা কবিতার কথা যখন তুমি বলছো যে এটির প্রথম খণ্ড কিন্তু কালকে সর্বাধিক বিক্রিত হয়েছে। এবং নীল, আমি তোমাকে আরেকটি বইয়ের কথা বলতে চাই, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম পাঠক সমাবেশ পাঠকের গল্প, সেটা হচ্ছে আসানুজ্জামানের স্বরূপ কথা। নীল, এই বইটি নিয়ে আমি একটু তোমার সাথে কথা বলছি। এটা কিন্তু একটা দারুণ বই, এটি যে বছর এসেছিল সে বছর এটি নিয়ে আমরা কথা বলেছি। এবং নীল, আমি একটু তোমার কাছে জানতে চাই, তুমি কি কথা বলতে পছন্দ করো কিন্তু পারো কম, এমন কি বিষয়টা? না না, আমি কথা বলতে পছন্দ করি এবং বলিও। তাহলে নীল, আমি একটু কম কথা বলি বোধহয়। না না, আমার তো এটা মনেই হয় না। আমার মনে হয় নীল, আমি কথা বলতে পারি কিন্তু আসলে আমি বলি কম, কারণ তুমি তো অনেক বেশি বলতে কিন্তু চাও। আমার তাই মনে হয় যে তুমি কথা বলতেই পারো না কিন্তু বলো বেশি। আচ্ছা, এরকম খুনসুটি, এরকম নানা প্রশ্নের উত্তর এবং চারপাশে যে আমাদের হোমোস্যাপিয়েন্সটা থাকে, এরকম বিষয় নিয়ে কিন্তু আসানুজ্জামানের স্বরূপ কথা নীল। স্বরূপ কথা আসানুজ্জামান এবং প্রচ্ছদটি ভীষণ রকম সুন্দর। দারুণ। এবং তুমি যেটি আসলে বলতে চাইছিলে সেটি হচ্ছে যে মানে এমন কেউ থাকে যে আসলে কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, আবার এমন কেউ আছে যে কথা বলতে পারে কিন্তু বলতে চায় না। মানে অদ্ভুত একটা দোটানা কিন্তু এখানে আছে, এবং দুইটো চরিত্রই কিন্তু ভীষণ রকম মানে অদ্ভুত চরিত্র। এবং পাশাপাশি কিন্তু তুমি যেটি বলছিলে যে সঙ্গে প্রাথমিক পর্যায়ের একদল হোমোসেপিয়েন্স এবং শেষ পর্যায়ের কিছু হোমো নিয়ান্দারথাল, এটার মানে হচ্ছে কিন্তু জীবাশ্ম টাইপ তোমার প্রজাতি, এবং চারপাশে প্রকৃতি তো আছেই। হ্যাঁ, তো বলছে যে মানে প্রাগৈতিহাসিক সেই সমাজটা আসলে কেমন ছিল এবং তাদের জীবন জগৎ এবং শিকার অশিকার এগুলো আসলে কেমন ছিল, এবং কেমন করে বা তারা প্রস্তুত হচ্ছিল ভবিষ্যৎ আমাদের এগিয়ে চলার শক্তি হয়ে। এই ধরনের সব গল্প স্বরূপ কথা শোনাচ্ছে। এবং এটা কিন্তু একটা দারুণ বই নীল, আমরা এই বইটি নিয়ে আগেও আলোচনা করেছি। এবং নিশ্চয়ই আসানুজ্জামান যেদিন আসবে সেদিন আরো বিস্তারিত কথা হবে তার সাথে এই স্বরূপ কথা নিয়ে। এবং আরো একটি বই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে, কালো দিন সাদা রাত, সিদ্ধার্থ হক। এবং সিদ্ধার্থ হক যেটাই আমরা বলি, এই বইটি মুখবন্ধ আমরা একটু পড়তে চাই সূচনা। সিদ্ধার্থ হকের পাঠক মাত্রই জানেন তার কবিতার ভেতর দিয়ে খুবই সঙ্গোপনে বয়ে চলেছে এক অনিঃশেষ বেদনার সুশীল ধারা। পাশাপাশি ক্রমাগত পার্সোনিফিকেশনের মাধ্যমে জগতের যত জড় আর স্থির বস্তুসমূহ রয়েছে তাকে তিনি প্রাণরোপণের দ্যুতি ছড়িয়ে তৈরি করে চলেছেন, কখনো স্পাইরাল কখনো ফ্ল্যাট এক অনন্য জগৎ। সত্যি কথা বলতে কি, এবং আমি কিছু কবিতা আমি পড়ছিলাম। আচ্ছা, তার মানে আমি ভাঁজ ভেঙে রেখেছিলাম। আচ্ছা, আমাকে পুড়িয়ে ফেলাই হবে ভালো। আমারও মনে হয় যে তোমাকে পুড়িয়ে ফেলাই ভালো হবে সূচনা। তাহলে নীল, আমি তো ছাই হয়ে যাব। এই কবিতাটাই তুমি পছন্দ করেছো। আচ্ছা, দুটি লাইন কালো দিন সাদা রাত থেকে আমরা দুটি লাইন পড়তে চাই। কবিতার শিরোনাম হচ্ছে আমাকে পুড়িয়ে ফেলাই হবে ভালো, এবং এটা সূচনা পছন্দ করেছে এবং আমি এগ্রি করেছি যে আসলে ওকে পুড়িয়ে ফেলাটা উচিত। আচ্ছা, আমরা পড়ি। আমাকে পুড়িয়ে ফেলাই ভালো হবে, যারা আজ রক্ষা করে তারা কাল পোড়ায় পেট্রোলে। পৃথিবীর বাসে যেতে যেতে জ্বলন্ত শরীর হয়ে বসে আছে কত যে মানুষ। আমাকে ভস্ম করে ছিটিয়ে দেয়াই হবে ভালো। জীবনে দেখিনি যাকে, তার সাথে দেখা হবে পরে। এসব চিন্তায় প্রেম নেই, কিছু নাই। এ পৃথিবী ঘুরে চলে, বহু ছাই খোঁজে। আচ্ছা, আমার কথা তোমার কাছে, যে তুমি কি কখনো ছাই খুঁজেছো? কারণ আমরা বলি যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মানে এইটা পড়ার পর কখনো কি তোমার ছাই খুঁজতে ইচ্ছা হয়েছে? না নীল, আমার ছাই খুঁজতে সেভাবে ইচ্ছা হয় না, তবে তোমার বইয়ের সাথে কিন্তু ছাইয়ের একটা মিল আছে নীল। তোমার অনেক বই আছে না যে তোমার মনে হচ্ছে যে না, বইটা হয়তো তুমি নিতে চাও না বা ওরকম আকর্ষণীয় না, কিন্তু তারপরে উল্টে পাল্টে দেখে তুমি দেখলে যে একটা অমূল্য রতন পেয়ে গেলে বইয়ের মাঝে। দারুণ বলছো তো, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার নীল। আমি অবাক হয়েছি। আমি দারুণ বলি নীল, আচ্ছা, কিন্তু বলি কম। এটাও আমার একটা প্রিয় কবিতা, আমি এখানে বসে বসে পড়ছিলাম নীল। যুদ্ধ, যে যুদ্ধ নীলের সাথে আমার প্রতিনিয়ত চলে, তেমন যুদ্ধ। অবাস্তব যুদ্ধ এসে আমাদের বাস্তব জীবনে ঢুকে গেছে। বাস্তব যুদ্ধগুলি দাঁড়িয়েছে আমাদের অলিক জীবনে। দালানের ফাঁকে ফাঁকে আঁকাবাঁকা আগুনের হাত আর পাখি। পানিতে পুড়ছে
বহু দেহ। মনে হয় এক আংশিক যুদ্ধ, মনে হয় সম্পূর্ণ যুদ্ধের চেয়ে আংশিক যুদ্ধে ভয় বেশি, অপমান বেশি। সেই ভয় আর অপমানে ডুবে আমাদের মন স্মৃতি বিক্ষিপ্ত প্রকীর্ণ ইতস্তত। জানালার কাছে কোনো সন্ধ্যা কিংবা রাত্রি অথবা গোধূলি আর নাই, যেন নাই। দারুণ। এবং তুমি প্রথম যে দুটো লাইন পড়ছিলে যে অবাস্তব যুদ্ধ এসে আমাদের বাস্তব জীবনে ঢুকে গেছে, আসলেই এই বর্তমান প্রেক্ষাপটে যখন আমরা চারপাশে তাকাই তখন এই কবিতার দুটো লাইন মানে ভীষণ রকম সত্য বলে মনে হয় এবং ভীষণ রকম প্রাসঙ্গিক নীল। এখনকার সময়ে আসলে এটা সত্যি, মানে আমরা যে যুদ্ধ পাঠ্যপুস্তকে পড়ি বা গল্প উপন্যাসে, সেটাই যেন বাস্তব হয়ে ধরা দিচ্ছে নীল। মানে অদ্ভুত কবিতা, খুব ছোট্ট ছোট্ট লাইনে মানে কত কথা বলে যায়। এবং আমার না মানে এই বইটির প্রতি এখন একটু লোভ জাগ্রত হচ্ছে, কারণ আমার ভালো লাগছে। দেখো আরেকটি কবিতা আছে, লকডাউনের কবিতা। স্বপ্নের ভিতরে আমি যাদের বিভিন্ন রাতে দেখি, কিন্তু বাস্তবে দেখি না কোনোদিন, ওরা কারা কখনো দেখিনি, তবু ক্রমে ওরা দেখা দিতে থাকে। সারা রাত ওদের দেখার পর ভোরে ঘুম থেকে উঠে নিজেকে বিচ্ছিন্ন লাগে, মন নিস্তব্ধ হয়ে বসে থাকি বিছানার কোণে। একদম জীবনের কথা সূচনা। একদম নীল। আমরাও তো আসলে স্বপ্ন দেখি, এবং স্বপ্নের ভিতরে আমরা যাদেরকে দেখি বিভিন্ন রাতে, বাস্তবে তাদেরকে আসলে কখনো দেখি না। তুমি কি কখনো দেখা পেয়েছো? না নীল, আমি স্বপ্নে যাদের দেখি তাদেরকে সত্যি আমি বাস্তবে কখনো দেখিনি নীল। দারুণ কথা। এবং এটা আমরা কখনো আসলে ওইভাবে চিন্তাও করি না। আমরা হয়তো এসে বলি যে স্বপ্ন দেখেছি কালকে রাতে না একটা স্বপ্ন দেখেছি, বা স্বপ্নে অমুককে দেখেছি, কিন্তু তাকে আসলে বাস্তবে কখনো দেখা মানে তুমি প্রশ্ন না করলে আসলে আমার মনে এই বিষয়টি আসতো না। এবং আমরা সিদ্ধার্থ হকের এই কালো দিন সাদা রাত থেকে এই কবিতার দুটো লাইন না পড়লে এটা আমার ভাবনাতেও আসতো না। এবং তোমার আমার সাথে কিন্তু 155 জন আরো যুক্ত আছেন যারা এই মুহূর্তে এটি দেখছেন নীল, এবং নিশ্চয়ই তারাও এই কবিতা শুনে মনে মনে এরকম চিন্তা করছেন তাদের স্বপ্নের কথা। স্বপ্নের কথা বলতে বলতে কিন্তু আমার রূপকথার কথা মনে পড়েছে, এবং আমি একটি বইয়ের কথা এই মুহূর্তে বলতে চাই, নরওয়ের রূপকথা। এটা অনুবাদ করেছে তাবাসসুম আরজু। এবং এই যে রূপকথার গল্পগুলো বাচ্চারা কিন্তু দারুণ পছন্দ করে, এবং বাবা মাও কিন্তু এখন দেখো অনেক সময় কিন্তু বাবা মা ওই ছোট বাচ্চাদেরকে গল্প বলার সময় গল্প খুঁজে পায় না। আসলে তাই খুঁজে পায় না নীল, কারণ তাদেরও আসলে পড়ার চর্চাটা কমে গেছে। আমি এটি বলছি কারণ আমাদের জীবন এত বেশি মুঠোফোনে বন্দি এখন। এবং এই যে দেখো নরওয়ে রূপকথার একটা ভালো ব্যাপার বলি নীল, হয়তো ওই শিশু কখনো নরওয়েতে যাওয়া হয়নি ওর, কিংবা ওর বাবা মায়েরও যাওয়া হয়নি, কিন্তু নরওয়ে রূপকথার মধ্য দিয়ে নরওয়ের যে কালচার, নরওয়ের যে প্রকৃতি, নরওয়ের শিশুদের যে পড়াশোনা, নরওয়ের শিশুদের খেলার যে বিষয়গুলো, সে বিষয়গুলো কিন্তু গল্পে গল্পে শিশুদের জানা হয়ে যাচ্ছে। তুমিও শিশু আছো, তুমিও একটু রূপকথার গল্প পড়ো। আমি একটু ঘুরে আসি পাঠক সমাবেশের প্যাভিলিয়নের ভিতরে, এবং দেখি আরো কিছু পাঠকের সাথে আসলে কথা বলা যায় কিনা। নরওয়ের রূপকথা কিন্তু পড়তে হবে তোমাকে। আমরা এই মুহূর্তে আবারও পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে একটু ঢু মারতে চাই, এবং আমরা একজনের সাথে কথা বলতে চাই, জানতে চাই যে তাদের আবেগ এবং অনুভূতির কথা। এই যে এই মুহূর্তে আমরা একজনকে পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই যে বইমেলা তো আজকে 9 দিন চলছে, তাই না? এই যে 1 তারিখ থেকে শুরু হয়েছে, বইয়ের সাথে ভালোবাসার একটা কাজ, এটা তো দারুণ একটা সম্পর্ক। তো জানতে চাই যে কেমন লাগছে এই 9টা দিন চলে গেল, মানে ক্লান্ত কি লাগছে, নাকি প্রতিদিন আসার পরে একটা নতুন উদ্যম নতুন শক্তি কাজ করছে? আসসালামু আলাইকুম। না, ক্লান্তি তো অবশ্যই লাগছে না, যেহেতু বই আমার ব্যক্তিগতভাবে পছন্দ, আর বইটা মানুষের কাছে পাঠক বানানো এটা অনেক বড় একটা কাজ। তো এই কাজের পেছনে কোনো ক্লান্তি আসে না, আমার এখনো পর্যন্ত আসেনি 9 দিন। আর খুব স্যাড যে 9 দিন হয়ে গেল এত তাড়াতাড়ি, আর কিছুদিন আছে আমাদের সাথে বইমেলা, তো খুবই কষ্ট পাচ্ছি এই ব্যাপারে। দারুণ দারুণ। এবং সারা, ওর নাম হচ্ছে সারা, ও কিন্তু একজন শিক্ষার্থী। এবং এই যে বইমেলায় আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে শিক্ষার্থীরা এসে বইয়ের সাথে ভালোবাসার একটা সম্পর্ক কিন্তু এই বইমেলাতে তৈরি করে। সারা, আপনার কাছে আমি জানতে চাই যে এই 9 দিনে যে পাঠকগুলো এসছে, যে পাঠকের সাথে আপনার কথা হয়েছে, যে পাঠককে আপনি পাঠক সমাবেশের বইগুলো দেখিয়েছেন, হ্যাঁ, এই যে পাঠকরা এসে কি জানতে চায়, কোন বিষয় তাদের আগ্রহ, মানে এই 9 দিনে আপনার কাছে কেমন লেগেছে? আসলে বিভিন্ন পাঠক বিভিন্ন ধরনের হয়, কারো কারো উপন্যাস পছন্দ, কারো কারো ছোট গল্প পছন্দ। সেই সূত্রপাতে আমরা আলাদা আলাদা সেক্টর থেকে দেখানোর চেষ্টা করি। আমাকে কোনো কোয়েশ্চেন করলে আমি সেই বইগুলো প্রোভাইড করি যে আপনি এটা দেখতে পারেন, সেটা দেখতে পারেন। আমাদের মেইন ফ্যাক্ট কিন্তু বই সেল করা না, আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা বইয়ের পাঠক বানাবো। পাঠক সমাবেশের একটাই মূল নীতি, সেটা হচ্ছে বইয়ের পাঠক বানানো। বই বিক্রি করাটাই আমাদের না, আমাদের প্যাভিলিয়নে আসলে সবাই দেখতে পারবে, বই জানতে পারবে, কিনতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নেই কোনো।
ধন্যবাদ। দারুণ দারুণ, সারা দারুণ কথা বলেছে এবং সারার কথা আমরা আসলে বিশ্বাসও করি, কারণ পাঠক সমাবেশ সবসময় কিন্তু বলে তারা আসলে বই ছাপে না, তারা বিষয় ছাপে। এবং সারা যেটা বলছিল, পাঠক তৈরিতে কিন্তু পাঠক সমাবেশের যে মানে অংশগ্রহণ, সেই অংশগ্রহণও কিন্তু দারুণ এবং দুর্দান্ত। এবং পাঠক সমাবেশের বইগুলোই আসলে অসাধারণ। আমি যদি একটু কিছু বইয়ের নাম এই তাকে, মানে আমার পাশে এই মুহূর্তে একটি তাক আছে এবং সেই তাকের কিছু বইয়ের নাম যদি আমি বলি, যেমন শকৃত নোমানের ইহ যৌবন, শকৃত নোমানের বেশ কয়েকটি বই এখানে সাজানো আছে, কয়েকজন দেহ, উপন্যাসের পথে, এবং বাংলা ইসলাম, সহজিয়া ও রক্ষণশীল ধারা, এবং ক্ষমহারণের একটি বই দেখতে পাচ্ছি, শঙ্কিত পদযাত্রা। এটি হচ্ছে টেলিভিশন জীবন, মুক্তিযুদ্ধ এবং নানা প্রসঙ্গ এই বইটির মধ্যে আছে। আমরা ক্ষমহারণকে চিনি, সেই যে বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের যাত্রাটাও কিন্তু শুরুর সময় তিনি কিন্তু সেই যাত্রার একজন অংশীজন। এবং তার এই যে বাংলাদেশের যে মিডিয়া জগৎ, সেই জগৎ সম্পর্কে জানতে গেলে কিন্তু এই শঙ্কিত পদযাত্রা দারুণ একটি বই। এবং পাশাপাশি মুজাফফর হোসেনের কিছু বই দেখতে পাচ্ছি, মোর্শেদ শফিউল হাসানের কিছু বই দেখতে পাচ্ছি, সময়ের পথরেখা, সময়ের মুখোমুখি, প্রবন্ধ সংগ্রহ, আদি পাপের পরের পাপ এবং বানোয়ার জীবনের বাস্তব গল্পগুলো। এক একটি বইয়ের নাম এবং এক একটি বইয়ের প্রচ্ছদ সবকিছু মিলিয়ে না ভীষণ রকম সুন্দর। এবং গতকাল আমরা কথা বলছিলাম আমার হারানো আমি এবং আমি আমার কাউন্সেলর হুরে জান্নাত শিখার, যে বর্তমান প্রেক্ষাপটে যে মেন্টাল হেলথ, আমরা বলছি মানসিক স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটা কিন্তু ভীষণ রকম ভঙ্গুর এবং সেই স্বাস্থ্যটার জন্য আমরা আসলে চিকিৎসকের শরণাপন্নও হই না। সেই জায়গা থেকে আমরা সবসময় বলেছি যে আমরা এই বইগুলো পড়তে পারি, এই বইগুলো পড়লে আমরা জানতে পারবো যে আমাদের মনস্তত্ত্বে আসলে কি ঘটছে কি ঘটছে না, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু যে কোনো ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমাদের মানসিক যে জায়গাটা আছে সেই জায়গাটাও কিন্তু আমরা ঠিকঠাক করে ফেলতে পারি। একটু আপনার সাথে কথা বলতে চাই। দারুণ মনোযোগ দিয়ে বই দেখছিলেন, কি বই দেখছেন এবং এই বইটির প্রতি আগ্রহটা কেন হলো? মাওলানা জালালউদ্দিন রুমির দিওয়ানের শামসে তাবরিজি। আসসালামু আলাইকুম, আমি রোশন জামিল চৌধুরী। আমি মাওলানা জালালউদ্দিন রুমির একজন ভক্ত বলা যায়। ওনার জীবনবোধ, জীবনের গভীরতা নিয়ে যে ওনার বিভিন্ন থিঙ্কিং থটসগুলো আছে, আমি ভীষণভাবে প্রভাবিত আর কি। ওনার বিভিন্ন উক্তিগুলা, বইগুলোর মধ্যে জীবন দর্শনগুলা, কবিতাগুলা, মানে ফার্সি ভাষার যে যতগুলা কবি এবং সাহিত্যিক বলা যায়, তো ওনাদের মধ্যে, এবং কি শুধু ফার্সি ভাষাই নয়, আমি সারা বিশ্বের যে লেখক পাঠক আছে, তো লেখক থেকে পাঠকের অন্তরে ভেতরে শব্দগুলো, ওয়ার্ডগুলো এবং থটসগুলো যাওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন আছে বলে আমি মনে করি, তার বেশিরভাগই আপনার জালালউদ্দিন রুমির কথাগুলোতে ছিল, ওনার কবিতাগুলোতে, ওনার কথাগুলোতে ছিল। যদি আমি একটা বিষয় এখানে কোট করতে চাই, তাহলে ওনার অনেকটা এরকম একটা কথা ছিল যে আমি সৃষ্টিকর্তাকে জানতে চাইলাম, তো সৃষ্টিকর্তা আমাকে জানিয়ে দিলেন যে যে আমাকে জানে সে কখনো মরে না। তো এরকম একটা কথা ছিল। আরও কিছু কথা যদি আমি বলতে চাই, তাহলে এখানে বলা যেতে পারে যে সেটা হলো, মানে সূর্যের মতো যদি প্রজ্বলিত হতে চায়, তাহলে সূর্যের মতো প্রথমে জ্বলতে হবে। তো এই যে জীবন বোধ সম্পর্কে যে কথাগুলো, এবং কি এখানে সবচাইতে ওনার বেশি বিষয় ছিল ভালোবাসার যে বিষয়টা। ভালোবাসা বলতে যে আমরা বিভিন্ন রোমান্টিক বিষয়টা এখনটা বেশিভাবে করতে চাই। তো ওনার যে ভালোবাসা, এখানে ওনার ভালোবাসার বিষয়ে উনি বিশেষভাবে প্রকাশ করছে সৃষ্টিকর্তার সাথে মানুষের যে ভালোবাসা, সৃষ্টিকর্তার সাথে মানুষের যে লাভ, কিভাবে সৃষ্টিকর্তার সাথে মানুষের ভেতরে একটা সংযোগ স্থাপন করা যায়, এটা সম্পূর্ণটাই ওনার জীবনবোধের মাধ্যমে প্রকাশ করছে। এবং কি এই যে সৃষ্টিকর্তার সাথে মানুষের ভালোবাসার যে প্রকাশ এবং ভালোবাসা সৃষ্টিকর্তার সাথে কীভাবে একনিষ্ঠ হওয়া যায়, এটা সম্পূর্ণটাই ওনাকে প্রভাবিত করেছে এই দেওয়ানে তাবরিজ, যে ওনার যে একজন শিক্ষক ছিল। তো ওনার শিক্ষকটা মানে আমরা বর্তমান শিক্ষক হিসেবে যেটা বুঝি, যে শিক্ষক বলতে উনি আমাকে পাঠশালায় যাব, পাঠশালায় গিয়ে শিক্ষা দিব, তো দেওয়ানে শামস তাবরিজ উনি এরকম কোনো শিক্ষক ছিলেন না, উনি এমন শিক্ষক ছিল। তো এখানে আরেকটা কথা কোট করতে চাই। এক সময় একজন মাওলানা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করেছিলেন যে এইটার অ্যান্সার বা এটা কি হবে, তো উনি চুপচাপ ছিলেন। তো তার পরবর্তীতে চুপচাপ থাকার পরে ওনার অ্যান্সার না দিয়ে ওখান থেকে চলে আসছে। তো চলে আসার পরে আমাদের এই শামস তাবরিজি বললেন যে তুমি আমার এই শিষ্যের কথা বুঝতে পারোনি, এটার
কোনো উত্তর নেই, যার কারণে ও চুপচাপ চলে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি একজন জালালউদ্দিন রুমির সাথে আমি আসলে কথা বলছি। আচ্ছা, এই যে মাওলানা জালালউদ্দিন রুমির বই তো কেনা হয়েছে, কিন্তু এই যে পাঠক সমাবেশের যে বইটি এই মুহূর্তে হাতে নেড়ে চেড়ে দেখছেন, এই বইটি কেমন লাগছে? বইয়ের প্রচ্ছদ, ভিতরের অলংকরণ সবকিছু মিলিয়ে। হ্যাঁ, প্রচ্ছদের কথা যদি বলি, ভালোই প্রচ্ছদের কথা। বিশেষ আমি মাত্রই বইটা ধরেছি আর কি, তো ভেতরে তেমন কিছু পড়া হয়নি। এখানে একটা জিনিস আমি যদি বলি, এখানে পৃষ্ঠাটা একটু আমি বের করি, কোনটা যেন দেখলাম, এইটা না, সে পৃষ্ঠাটা দেখছে, সে বের হলেই আমরা তার কাছে জানতে চাইবো, কারণ এমন পাঠক আসলে খুব কমই পাওয়া যায়, মানে যে জালালউদ্দিন রুমির বইটা হাতে নিয়ে তার মতো করে জালালউদ্দিন রুমিকে নিয়ে একটানা এক নাগারে আসলে বলেই চলেছে। এবং এই বইটিও আসলে সে যখন দেখছিল তখন কিন্তু সে কোনো একটা পৃষ্ঠার কোনো একটা লাইন তাকে হয়তো ভীষণ রকম আকৃষ্ট করেছে, সেই পৃষ্ঠাটাই তিনি খুঁজছেন। এবং আমরাও আসলে তাকে সময় দিতে চাই, আমরাও জানতে চাই যে কোন কথাটি আসলে তার ভালো লেগে গেছে। এবং নিশ্চয়ই এই বইটি বগল দাবা করে জালালউদ্দিন রুমিকে তো নিয়ে যাওয়া হবে নাকি বাসায়, মানে এরকম স্বপ্ন তো আছে। জি, আমি দেখি বইগুলা দেখে তারপরে ডিসিশন নিব আর কি। লাইনটা কি পাওয়া গেছে? জি, লাইনটা এটা ছিল যে যারা আল্লাহর সাথে মিলিত হয় তারা তার সত্তার মধ্যে মগ্ন থাকে, তারা আল্লাহর গুণাবলীতে মন দিবে কি করে, তার মাথা যখন সমুদ্রে ডুবে থাকে, তোমার চোখ জলের রঙকে দেখবে কি করে। বাহ বা দারুণ দারুণ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবং এইরকম পাঠক কিন্তু আসলে পাঠক সমাবেশের প্যাভিলিয়নে ঘুরলেই কিন্তু দেখা যায়। এবং পাঠক সমাবেশের যে পাঠকরা আছে, কিছুক্ষণ আগে আসলে কথা বললাম, দুর্দান্ত কথা বলেছেন এবং তারা আসলে বই পড়েন, বই ভালোবাসেন। এবং আমি আবারও কথা বলছিলাম এবং আমি আবারও সূচনার কাছে ফিরে যেতে চাই এবং সূচনাকে বলতে চাই, সূচনা, আয়োজনটা তুমি শুরু করেছিলে এবং এই মুহূর্তে যদি আয়োজনটা তুমি কথা বলে যদি শেষ করে দাও, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই, অল্প সময় আছে, তো আমি বিদায় নিতে চাই। তুমি যদি আরেকটু কোনো বই যদি থাকে বা ক্লাসিক সিরিজের কিছু বই আছে, এই কথা বলে, আর নোরের রূপকথা আসলে কি পড়লে এবং কতটা শিশু থেকে আরো শিশু হয়ে গেলে সেটাও যদি জানাও। আমি শুরু করেছিলাম সৌরভ কথা দিয়ে, কথা দিয়েছিলাম রূপকথার গল্প বলবো, পাঠকদের কথা বলবো, ইতিহাসের কথা বলবো, সব বইয়ের কথা বলবো, কারণ পাঠক সমাবেশ কেবল বই ছাপে না, পাঠক সমাবেশ বিষয় ছাপে। নরওয়ে রূপকথার গল্পটি আমি বসে বসে পড়ছিলাম, আসলে এই যে নরওয়ে রূপকথা পড়তে পড়তে আমার মনে হলো আমি যেন একটা দেশই ঘুরে ফেললাম। এবং এখানে কিন্তু 8 মাসই বরফে ঢাকা থাকে, এমন একটি দেশ যেখানে টানা 8 মাসে সূর্যের দেখা মেলে না। এই যে এরকম কৌতূহলী করে তুলবে কিন্তু শিশুদের, এবং এরকম একটি বই কিন্তু পাঠক সমাবেশের নরওয়ে রূপকথা, এবং এটি অনুবাদ করেছেন তাবাসসুম আরজু। আর ক্লাসিক সিরিজের বইগুলোর কথা আমরা প্রতিদিনই বলি, কালো দিন সাদা রাতের কথা তো বললামই সিদ্ধার্থ হকের। এবং এই যে ক্লাসিক সিরিজের যে বইগুলো, রবীন্দ্র সমগ্র আছে, লালন সমগ্র আছে, এমনি নানা যে বিষয়ভিত্তিক বইগুলো, শহীদুল জহির, ফ্রান্স কাফকা তো রয়েছে, এই বইগুলো আপনাদের মাঝে আরো গল্প ছড়িয়ে দেখ, এবং আমরা তো আছি আপনাদের সামনে প্রতিদিন নতুন নতুন গল্প তুলে ধরার জন্য। আপনারা ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন পুরো বইমেলা জুড়ে এই পাঠক সমাবেশ, পাঠকের গল্পে। আজকের মতো বিদায় নিচ্ছি।